উচ্চাভিলাষী প্রকল্প কর্ণফুলী টানেল এখন গলার কাটা, প্রতিদিন গচ্ছা ২৬ লাখ টাকা। হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই, বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট চালু করতে চান ইলন মাস্ক। এবং শীতের জীর্ণতা ঘুচিয়ে এলো বসন্ত, ফাগুন হাওয়ায় উচাটন মন, ভালোবাসার রং। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ একুশে সংবাদে। আপনাদের সাথে আছে আমি লুদনা রহমান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe চ্যানেলে। উচ্চাভিলাষী প্রকল্প কর্ণফুলী টানেল যেন এখন গলার কাটা। প্রায় 10,700 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টানেলে প্রতিদিন গচ্ছা দিতে হচ্ছে ২৬ লাখ টাকা। উদ্বোধনের পর এ পর্যন্ত গত 500 দিনে লোকসান হয় 130 কোটি টাকা। টানেলটি কার্যকর করতে দ্রুত কর্ণফুলীর দক্ষিণ তীরে শিল্পায়নের কথাও বলছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। চীনের সাংহাই শহরের আদলে কর্ণফুলীর দক্ষিণ তীরে গড়ে তোলা হবে ওয়ান সিটি টু টাউন। শিল্প, কলকারখানা, আবাসন সহ পর্যটন কেন্দ্র গড়ে তোলার স্বপ্ন দেখিয়ে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণ করা হয় এই টানেল। খরচ ধরা হয় 10,700 কোটি টাকা। এর মধ্যেই 15 বছর মেয়াদে 2% সুদে 6,070 কোটি টাকা ঋণ নেওয়া হয় চীনের এক্সিম ব্যাংক থেকে। কিছু উচ্চাভিলাষী মহল সরকারের ভিতরে যারা এগুলো ঘাপটে মেরে থাকে, এরকম কিছু মহল থেকে এরকম ধারণা সৃষ্টি হয়েছে। দিনে এত টাকা লস, এত কোটি টাকা লস হচ্ছে মাসে, এটা হয়তো না। অনেক মাত্রায় বাড়িয়ে নেওয়া হয়েছে, কাজে এখানে জনগণ থেকে বেশি লুট করা ছাড়া আর কিছু হয় নাই। টানেলটি নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি। টোল আদায় ও রক্ষণাবেক্ষণের কাজও পেয়েছেন তারা। প্রতি 5 বছর পর একবার রক্ষণাবেক্ষণের ব্যয় হবে প্রতিবার প্রায় $19 লাখ। টানেলটিতে প্রতিদিন গাড়ি চলার কথা 28,305টি, চলছে প্রতিদিন গড়ে 4,196টি। চলতি বছরের জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত যানবাহন চলাচল করেছে 1,72,161টি। টানেলের রক্ষণাবেক্ষণ খাতে দৈনিক ব্যয় 37,46,000 আর আয় হয় প্রতিদিন 11,74,425 টাকা। দেশের প্রথম টানেল নিয়ে যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা আর দেখছেন না ব্যবসায়ী, শিল্পপতি সহ বিনিয়োগকারীরা। ফিজিবিলিটি স্টাডির জায়গাটা কিন্তু মনে হয় ত্রুটি ছিল। এটা অনেকটা ইমোশনাল একটা ডিসিশন হয়ে গেছে। যেদিন টানেল শুরু করছিল সেদিন থেকে তো ওইখানে টাউনশিপটা গড়ার জন্য পরিকল্পনা নেওয়ার কথা ছিল, সেটা তো আসলে হয়ই নাই। টানেলকে কার্যকর করার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার ছিল সেগুলো নেই। তো এগুলো অনেকটাই স্লোগান নির্ভর কথাবার্তা ছিল, যেটা এখন আমরা উপলব্ধি করতে পারছি। টানেলটি এখন গলায় ফাঁস বলেও মনে করেন তারা। ইন্ডাস্ট্রি হয়ে গেলে শত শত ট্রাক পোর্ট থেকে ওই টানেল ইউজ করে ওদিকে যেত। আমরা ওই ধরনের কোনো পরিবর্তন আসলে দেখি নাই। 2030 সালে 38,000 বেশি যানবাহন চলাচলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলো, গড়ে প্রতিদিন 4,500 চলাচল করেনি। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। এবারে ট্রাম্প মোদি বৈঠক প্রসঙ্গ। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের ওভাল অফিসে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ওয়াশিংটন সফরে গেছেন মোদি। দুই শীর্ষ নেতার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নোত্তরে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। এ সময় বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটে ডিপ স্টেটের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন ট্রাম্প। খোলামেলা কথা বলেন বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে। Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে আগ্রহী টেসলা প্রধান বিলিয়নিয়ার ইলন মাস্ক।
এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নেন্স সামিটের ফাঁকে ট্রাম্প প্রশাসনের শীর্ষ ব্যক্তি ইলন মাস্কের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন ডক্টর ইউনূস। এ সময় স্টার্লিং চালুর সম্ভাবনা যাচাই করতে ইলন মাস্ককে বাংলাদেশে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। একই সাথে স্যাটেলাইট ইন্টারনেট সেবার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ আন্তর্জাতিক বাণিজ্য বাংলাদেশের প্রবেশ আরও সহজ হবে বলে তুলে ধরেন ডক্টর ইউনূস। প্রযুক্তি নির্ভর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য মাস্কের সঙ্গে কাজ করারও আগ্রহ প্রকাশ করেন তিনি। এ ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেন মাস্ক। ওয়াশিংটন সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আগেই ডক্টর ইউনূসের সঙ্গে এই ভিডিও আলাপ করেন মাস্ক। বাংলাদেশে ইপিজেড করতে চায় সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে দেশটির বাণিজ্য ও স্বাস্থ্যমন্ত্রী এ প্রস্তাব দেন। এতে বাংলাদেশের বিপুল পরিমাণ বিনিয়োগের পাশাপাশি অনেক মানুষের কর্মসংস্থান হবে বলে আশা প্রকাশ করেন তারা। এছাড়া বাংলাদেশি কমিউনিটি সদস্যদের সাথেও বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এক প্রেস ব্রিফিংয়ে এসব বিষয়ে বিস্তারিত জানান প্রেস সচিব শফিকুল আলম। উনি আজকে ইউএইর হেলথ মিনিস্টারের সাথে কথা হয়েছে এবং ইউএই ট্রেড মিনিস্টারের সাথে কথা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট হচ্ছে যে ইউএই, আপনারা জানেন ইউএইর কয়েকটা পোর্ট কোম্পানি বাংলাদেশে তারা চিটাং পোর্ট কিছু টার্মিনাল ম্যানেজ করতে চাচ্ছিল এবং সেই নিয়ে আমাদের সাথে তাদের কথাবার্তা হচ্ছে। তো সেই আলোকেই প্রফেসর ইউনূস ইউএইর কোম্পানিগুলোকে বলছিলেন যে তারা যাতে বাংলাদেশে তাদের ফ্যাক্টরিগুলোকে রিলোকেট করে। সেই আলোকে আজকে ইউএইর ট্রেড মিনিস্টার প্রফেসর ইউনূসকে প্রপোজাল দিয়েছেন যে তারা বাংলাদেশে একটা ইপিজেড করতে চায়। এছাড়াও প্রফেসর ইউনূস বাংলাদেশি কমিউনিটি মেম্বারদের সাথে কথা বলেন। ইলন মাস্কের সাথে প্রফেসর ইউনূসের কথা হয়েছে কিনা, আমরা বলছি হ্যাঁ কথা হয়েছে, বাট এই বিষয়ে আমরা পরে আপনাদেরকে আরো ডেভেলপমেন্ট। শীতের জীর্ণতা ঘুচিয়ে এলো ঋতুরাজ বসন্ত। নব প্রাণের আবহনে ভালোবাসার রং ছড়িয়ে পড়েছে প্রকৃতি জুড়ে। জুলাই আগস্টের রক্তাক্ত অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে বসন্ত বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় চলছে বর্ণিল উৎসব। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। প্রকৃতিতে ফাগুনের হাওয়া, বসন্ত বাতাসে বইছে ভালোবাসার সুর। আর সেই উন্মাদনায় বাসন্তী রঙের শাড়ি পরে খোপায় গাদা আর পলাশ ফুল গুজে তরুণীরা বেরিয়ে পড়েছেন বসন্ত বরণে। রাজধানী শাহবাগ, চারুকলা চত্বর, টিএসসি, পাবলিক লাইব্রেরি, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বাঙালির সাংস্কৃতিক উৎসব অমর একুশে বইমেলা পর্যন্ত ভালোবাসার রঙে বসন্ত বরণে মেতেছে তারুণ্য। ফাগুন হাওয়ায় উচাটন মন নিয়ে রাজপথে নেমেছেন সব বয়সী মানুষও। দর্শক, রাজধানীতে বসন্ত বরণের আরও খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। সেখানে আছেন আমাদের সহকর্মী নাহিদ সিরাজি নিমি। বসন্ত উৎসব এবং এই যে ভালোবাসা দিবস, এই দুয়ে মিলে তো বকুলতলা মনে হয় একদমই জনসমাগমে একাকার। কি অবস্থা সেখানকার, একটু যদি বলতেন। শুরুতেই আপনাকে বসন্তের শুভেচ্ছা এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আপনি শুরুতেই বলে দিলেন যে জুলাই আগস্টের রক্তাক্ত অভ্যুত্থানের পর এই যে নতুন বাংলাদেশের প্রথমবার কিন্তু এভাবে উদযাপিত হচ্ছে বসন্ত ও ভালোবাসা উৎসব। আর এই মুহূর্তে আমি চারুকলার বকুলতলায় আছি, যেখানে আয়োজন করা হয়েছে বসন্ত উৎসব, এবং এখানে আমি সকাল থেকেই ছিলাম। আর সকালে যেটি বলেছি যে ধীরে ধীরে এখানে কিন্তু এক এক করে যেই বসন্ত প্রেমী যারা রয়েছে, যারা বসন্ত উৎসব, যারা বাংলার এই উৎসবগুলো ঐতিহ্যগুলোকে ভালোবাসে, তারা কিন্তু একে একে ভিড় করতে থাকে এবং বসন্তকে তারা সাদরে আমন্ত্রণ জানায় বা বরণ করে। এবং এখানে বিভিন্ন ধরনের যে জাতীয় বসন্ত উৎসব উদযাপন যে পরিষদ রয়েছে, তারা কিন্তু এখানে আয়োজন করেছে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের, যেখানে গান, নাচ সবকিছুই রয়েছে এবং
সব বয়সের যে যারা বসন্ত আসলে যারা ভালোবাসে সব বয়সের বলতে গেলে তরুণ থেকে তরুণী বয়স্ক সবাই কিন্তু এখানে এসেছেন এই বসন্ত বরণ অনুষ্ঠান উপভোগ করতে এবং সারা দিন ব্যাপী এখানে অনেক লোকের সমাগম হয়েছে সারাদিন বলতে কেবল আমি যদি একটু সময় ধরে বলি তাহলে এখন বাজে 11টা বেলা 11টা একটু আগে পরে কিন্তু এখনই কিন্তু এখানে সকাল থেকে যে মানুষের যে সংখ্যা রয়েছে সেটি কিন্তু ক্রমেই বেড়েছে এবং ভিড় বাড়ছেই এবং সবাই এখানে শুধু একটাই চাওয়া যে নতুন যেই এই বছরটি যে বসন্ত যে ঋতুটি রয়েছে সেটি এরপর থেকে যেন সবার যে ভালোবাসার সঞ্চার সেটি আরও বাড়ে সবার মধ্যে ভালোবাসা আন্তরিকতা সবকিছু বাড়ে এবং এটি সবাই প্রত্যাশা করছেন একই সাথে আর কিছু যদি অতিরিক্ত যদি একটু জানিয়ে রাখতে চাই যেটি যে বারবার বলছিলাম যে ভালোবাসা দিবসও কিন্তু এবার একসাথে পড়েছে যার কারণে সবাই এই বসন্তকে একটু ভিন্ন আঙ্গিকেই কিন্তু মানে আমন্ত্রণ জানাচ্ছে বা বরণ করছে তো এই ছিল আমার কাছে বকুলতলা থেকে সর্বশেষ লুবনা ফিরবো আপনার কাছে নিম্মি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা নিম্মির কাছ থেকে শুনছিলাম বকুলতলার বর্ণিল আয়োজনের খবরাখবর এবার একটা বিরতি নিচ্ছি যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার শেষ পর্ব জুমার জামাতে অংশ নিতে মুসল্লিদের ঢল আবারও আমন্ত্রণ সকাল 11টার 21 সংবাদে পবিত্র শবে বরাত আজ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মহিমান্বিত এই রজনীতে আল্লাহর ইবাদত বন্দিগিতে করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা ফরাসি শব শব্দের অর্থ রাত আর বরাত অর্থ ভাগ্য হিজরি সনের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে তাই ভাগ্য রজনী হিসেবে পালন করে মুসলিম উম্মাহ এদিকে শবে বরাত থেকেই পবিত্র রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায় এ রাতে পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা টঙ্গীর তুরাগ তীরে চলছে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব এতে অংশ নিয়েছেন মাওলানা সাদ অনুসারীরা ফজরের নামাজের পর বয়ান করে মাওলানা আব্দুস সাত্তার এরপর খিত্তায় ইজতেমায় অংশগ্রহণকারীদের তালিম দেন মুরব্বীরা দুপুরে হবে বৃহত্তর জুমার জামাত এতে ইমামতি করবেন মাওলানা সাদ কান্দলভি আর রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হবে এবারের বিশ্ব ইজতেমা আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা এদিকে গেল রাতে অসুস্থতাজনিত কারণে এক মুসল্লির মৃত্যু হয়েছে ইজতেমা ময়দানে গাজীপুরে টঙ্গীর মিল গেট এলাকায় ঝুট গোডাউন লাগা আগুন প্রায় 1.5 ঘন্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ভোর 5:30টার দিকে এই গোডাউনে আগুন লাগার খবর পায় টঙ্গী ফায়ার সার্ভিস মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী গোডাউনে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে পরে আরও 4টি ইউনিট এসে আগুন নেভানো শুরু করে প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস 7টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে এ সময় আগুনে পুড়ে গেছে বেশ কিছু ঝুট মালামাল সহ পার্শ্ববর্তী বিভিন্ন দোকানপাটও তবে আগুন লাগার কারণ এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস দর্শক এরই সাথে শেষ করছি 21 সংবাদ তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার উচ্চাভিলাষী প্রকল্প কর্ণফুলী টানেল এখন গলার কাটা প্রতিদিন গচ্ছা 26 লাখ টাকা হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই বাংলাদেশে স্টারলিং ইন্টারনেট চালু করতে চান ইলন মাস্ক শীতের জীর্ণতা ঘুচিয়ে এলো বসন্ত ফাগুন হাওয়ায় উচাটান মন ভালোবাসার রং দর্শক এর সাথে শেষ করছি সংবাদ ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল 21-এর সাথে